নমস্কার। ভাবের দেশে আপনাকে স্বাগত। আজকে আমাদের গল্প একটি বিকেলের গল্প। শরতের রোদ এখনো গায়ে মিষ্টি লাগছে, কিন্তু হাওয়ায় একটু শীতের আমেজ। চিত্রা দেবী তার উলের শাল টেনে নিয়ে বেঞ্চে বসলেন। শালের প্রান্তটা তার আঙুলে পেঁচিয়ে নিলেন, পুরনো অভ্যাস। হাতের পুরানো চামড়ার ব্যাগটা কোলে রেখে নদীর দিকে তাকালেন। সেই একই দৃশ্য, হাওড়া আর কলকাতার মধ্যে স্টিমার যাওয়া আসা করছে। জলের ওপর সূর্যের আলো ভেঙে ভেঙে পড়ছে। একটা কাক এসে বেঞ্চের পাশে বসলো, তারপর উড়ে গেল। পেছনে স্ট্র্যান্ড রোডের ওপর দিয়ে চক্র রেলের ট্রেন চলে গেল, ভীষণ জোরে আওয়াজ করে। চিত্রা দেবী কানে আঙুল দিলেন। এই শব্দটা তার সহ্য হয় না। চিত্রা দেবীর মনটা খুব খারাপ। সকালে তন্ময় ফোন করেছিল, গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছিল সে তাড়াহুড়োয় আছে। মা, আমি এবার পুজোয় ছুটিতে আসতে পারবো না, অফিসের খুব চাপ। ফোনের ওপাশে কিবোর্ডের টাইপিং শব্দ শুনতে পাচ্ছিলেন। মণিদীপার ফোনও আসেনি 3 দিন। শেষবার কথা হয়েছিল, মেয়ে বলেছিল, মা আমি একটু ব্যস্ত, পরে কল করব। সেই পরে আর আসেনি। তার হাতের আঙুলগুলো ব্যাগের চেনটা খুলে বন্ধ করছে, খুলছে আর বন্ধ করছে। নমস্কার। চিত্রা দেবী চমকে ঘুরে তাকালেন। একজন রূপলি চুলের ভদ্রলোক বেঞ্চের অন্য প্রান্তে দাঁড়িয়ে, চুলগুলো এলোমেলো, কাঁধে একটা পুরনো ঝোলা, হাতে একটা বাঁশের ছড়ি। ছড়িটার মাথায় একটা পিতলের গোল জিনিস। নমস্কার, আসুন, বসুন। চিত্রা দেবী নিজের শাড়ির আঁচল একটু সরিয়ে নিলেন। আমি অশোক, বলে ভদ্রলোক বসলেন। বসার সময় তার হাঁটুতে একটু কটকট আওয়াজ হলো। তার পোশাক পরিষ্কার, কিন্তু একটু পুরনো। সাদা পায়জামা, পাঞ্জাবি, পাঞ্জাবির বোতামগুলো একটু ঢিলা। সন্ধেবেলাটা এখানে বসতে বেশ ভালোই লাগে। আমার নাম চিত্রা, আপনি কি এখানে প্রায়ই আসেন? অশোকবাবু বসতে বসতে তার ছড়িটা পাশে রাখলেন। ছোটবেলা থেকেই আসি, আমার বাবা আমাকে নিয়ে আসতেন। তার চোখে একটা দূরের দৃশ্য ভেসে উঠল। তখন এখানে এত ভিড় ছিল না, শুধু কয়েকজন বুড়ো মানুষ আসতেন আর আমরা। এখন তো সব পাল্টে গেছে। একটা কুকুর এসে তাদের পায়ের কাছে শুঁকলো, তারপর চলে গেল। চিত্রা দেবী মুচকি হাসলেন। হ্যাঁ, অনেক কিছুই পাল্টেছে। আমাদের ছোটবেলায় এই রাস্তায় ট্রাম চলতো, এখন সব বাস। আর এত গাড়ি, সকালে বেরোতে ভয় লাগে। আপনার ছেলে মেয়ে আছে? দুটো, তন্ময় আর মণিদীপা। চিত্রা দেবীর মুখে একটা গর্বের হাসি এলো। দুজনেই ইঞ্জিনিয়ার, বিয়ে হয়ে গেছে দুজনেরই। তন্ময় দিল্লিতে, মণিদীপা ব্যাঙ্গালোরে, ভালো আছে। তিনি থামলেন। আপনার? অশোকবাবুর মুখে একটা ছায়া নামলো। হাতের ছড়িটা মাটিতে গুজে রাখলেন। মাটিতে একটা ছোট গর্ত হলো। না, আমার কোনো সন্তান নেই। চিত্রা দেবী বুঝতে পারলেন কথাটা তাকে কষ্ট দিয়েছে। গলা পরিষ্কার করে বললেন, নাতি নাতনিরা অবশ্য খুব একটা দেখা করে না, সবাই ব্যস্ত। তন্ময় বলে, মা আমাদের অনেক কাজ, তুমি বুঝবে না। তার গলার স্বর একটু কাঁপলো। কি আর বুঝবো, আমি তো শুধু মা। এই বয়সে সবাই নিজের মতো করে চলে, এটাই স্বাভাবিক, অশোকবাবু বললেন, কিন্তু তার গলায় যেন প্রশ্ন। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকলেন। গঙ্গায় একটা কার্গো জাহাজ যাচ্ছে, জাহাজের পেছনে ধোঁয়া। দূরে একটা নৌকা, হয়তো জেলে। একটা গাংচিল জলের ওপর উড়ছে। চিত্রা দেবী তার ব্যাগ থেকে একটা পান মশলার প্যাকেট বের করলেন। অশোকবাবু আকাশের দিকে তাকিয়ে আছেন। আপনি কি করতেন? চিত্রা দেবী জিজ্ঞেস করলেন।
আমি আমি অশোকবাবু একটু থামলেন। তার কপালে ভাঁজ পড়ল। কি যেন করতাম, মনে নেই। অনেক কিছুই মনে থাকে না এখন। তিনি নিজের কপালে হাত দিলেন। মাথাটা মাথাটা কেমন যেন ঝাপসা থাকে। কোনো ব্যাপার না, আমারও তো তাই। কাল কি খেয়েছি সেটাও মনে থাকে না। চিত্রা দেবী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। বয়স হলে এসব হয়। আপনাকে চেনা চেনা লাগছে, অশোকবাবু বললেন। তার চোখে একটা ধোঁয়াটে ভাব। আমরা কি আগে দেখা করেছি? চিত্রা দেবী একটু অবাক হলেন। হতে পারে, আমিও এখানে আসি মাঝে মাঝে, হয়তো কোথাও দেখা হয়েছে। বয়স হয়েছে তো অনেক কিছুই ভুলে যাই, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে। অশোকবাবু থামলেন। মনে হচ্ছে আপনার সাথে অনেক কথা বলেছি, অনেকদিন ধরে চিনি। এই বয়সে কেউ কি আর সব মনে রাখে? আমিও প্রায়ই নিজের চশমা খুঁজি, আর সেটা মাথাতেই থাকে, কিন্তু এদিক ওদিক খুঁজে বেড়াই। চিত্রা দেবী হাসার চেষ্টা করলেন। অশোকবাবু হেসে ফেললেন। হাসিটা যেন একটু বেশি দেরি ধরে থাকলো। আরে হ্যাঁ, এই সব তো হয়েই থাকে। আমি তো কাল রাতে নিজের ঘরে সুইচ খুঁজে পেলাম না, অন্ধকারে হাতড়ে বেরিয়েছি। আপনি একা থাকেন? অশোকবাবু একটু থামলেন। হ্যাঁ, মানে মনে হয় একা। কেউ একজন ছিল, কিন্তু এখন নেই। তিনি থামলেন। কোথায় গেল মনে নেই। আর একটা ট্রেন গেল। একটা ছোট মেয়ে তার মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছে। মেয়েটা একটা বল নিয়ে খেলছে। আপনার স্ত্রী কেমন আছেন? চিত্রা দেবীর গলার স্বর একটু কাঁপলো। কেন জানি প্রশ্নটা তার মুখ থেকে এমনিই বেরিয়ে এলো। স্ত্রী? অশোকবাবু একটু চিন্তিত ভঙ্গিতে বললেন। তার চোখে যেন কুয়াশা। আমার আমার মনে হয় কোথাও গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা মনে নেই। তিনি নিজের কপাল চাপলেন। অনেক কিছুই অনেক কিছুই এলোমেলো। চিত্রাদেবীর বুকে একটা চাপা কষ্ট উঠল। নিজের গলার স্বরটা স্থিতিশীল রাখার চেষ্টা করলেন। আমার স্বামী 5 বছর আগে মারা গেছেন। এখন খুব একা লাগে। তার হাত দুটো কাঁপছে। ও, খুব দুঃখিত। অশোকবাবুর গলায় সত্যিকারের দুঃখ। উনি ছিলেন আমার সবচেয়ে ভালো বন্ধু। চিত্রা দেবী গঙ্গার দিকে তাকিয়ে বললেন। সকালে ঘুম থেকে উঠে যখন চা বানাই, তখন মনে হয় 2 কাপ বানাবো। চিনি 2 চামচ একটা কাপে, 1 চামচ আরেকটায়। তারপর মনে পড়ে, আর তো কেউ নেই। এখন কার সাথে কথা বলবো? বন্ধুরাও একে একে চলে গেছে। কি নাম ছিল ওনার? চিত্রাদেবী একটু থামলেন। কেন জানি হৃদয়টা জোরে জোরে ধুকপুক করছে। অশোক, অশোক কুমার দত্ত। অশোকবাবু চোখ বড় করলেন। অশোক? আমার নামও তো অশোক। তিনি থামলেন। দত্ত? দত্ত, এই নামটা। হ্যাঁ, আপনিও তো অশোক। আপনার স্বামী কি কাজ করতেন? উনি উনি একটা অফিসে কাজ করতেন, সেক্রেটারিয়েটে। অনেকদিন কাজ করেছেন। চিত্রা দেবীর গলা শুকিয়ে যাচ্ছে। ফাইল কাগজপত্রের কাজ। অশোকবাবু কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তার চোখে যেন একটা ঝলক, কিন্তু সেটা আবার মিলিয়ে গেল। মনে হলো কিছু একটা ভাবছেন, কিন্তু ধরতে পারছেন না। একা থাকা খুব কঠিন, তিনি শেষে বললেন। চিত্রা দেবী গঙ্গার দিকে তাকিয়ে থাকলেন। একটা কাগজের নৌকা ভেসে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় জীবনের শেষ দিকে এসে দাঁড়িয়েছি, কিন্তু কি করলাম এতদিনে? আয়নায় নিজেকে দেখি, চেহারাটা বদলে গেছে, কিন্তু ভেতরে তো আমি সেই আগের মতোই আছি। সেই যে 22 বছরের মেয়ে, যে প্রথম প্রেমে পড়েছিল।
আমারও মাঝে মাঝে এরকম লাগে। অশোকবাবুর গলায় একটা স্বপ্নের সুর। মনে হয় আমি সেই যুবক যে সাইকেল চালিয়ে গঙ্গার ধারে আসতো। নীল রঙের সাইকেল ছিল, পেছনে ক্যারিয়ার। আর তারপর মনে হয় সবকিছুই তো অর্থহীন। আমরা যা করেছি, যা স্বপ্ন দেখেছি, এখন কি আর কিছু বাকি আছে? আরেকটা ট্রেন চলে গেল। শব্দে দুজনের ভাবনা ভেঙে গেল। একটা বুড়ো কুকুর এসে তাদের পায়ের কাছে বসলো। চিত্রা দেবী নিজের ব্যাগ থেকে একটা বিস্কুট বের করে দিলেন। আপনাকে সত্যি খুব চেনা লাগছে, অশোকবাবু আবার বললেন। আপনার গলার স্বর, আপনার হাসি, সবকিছু। তিনি থামলেন। এমনকি আপনার এই কুকুরকে বিস্কুট খাওয়ানো। আমরা নিশ্চয়ই কোথাও দেখা করেছি। চিত্রা দেবী তার দিকে তাকালেন। সন্ধ্যার আলোয় অশোকবাবুর মুখটা অন্যরকম লাগছে, পরিচিত। সন্ধ্যা হয়ে এলো। চিত্রা দেবী উঠে দাঁড়ালেন, কিন্তু উঠতে তার কষ্ট হলো। বাড়ি যেতে হবে, রাতের খাবারের দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমারও তো। অশোকবাবু উঠতে গিয়ে থামলেন। তোমার ওষুধ খেতে হবে খাওয়ার পরে, আর তন্ময়কে ফোন করতে হবে। চিত্রা দেবীর মুখ থেকে কথাগুলো এমনিই বেরিয়ে এলো। অশোকবাবু তার দিকে তাকালেন। এসো, বাড়ি চলো। চিত্রা দেবী তার হাত ধরলেন। হাতটা পরিচিত। অশোকবাবু উঠে দাঁড়ালেন। হাতে হাত রেখে দুজনে হাঁটা শুরু করলেন। রাস্তায় আলো জ্বলে উঠেছে। চিত্রা? হ্যাঁ। আমি যদি আবার ভুলে যাই, তাহলে আমি আবার তোমাকে মনে করিয়ে দেব। কতদিন এভাবে চলবে? যতদিন আমরা আছি। তার মুখে আর কোনো কথা নেই, শুধু পায়ের আওয়াজ। দুজনের পায়ের আওয়াজ একসাথে। পরদিন সকালে সূর্যের আলো জানলা দিয়ে ঢুকছে। চিত্রা দেবী রান্নাঘরে চা বানাচ্ছেন। 2 কাপ। একটায় 2 চামচ চিনি, আর একটায় 1 চামচ। আপনি কে? আমার ঘরে কি করছেন? চিত্রা দেবী ঘুরে তাকালেন। অশোকবাবু দরজায় দাঁড়িয়ে, তার চোখে ভয়। চিত্রা দেবী চায়ের কাপ হাতে দাঁড়িয়ে রইলেন। তারপর আলমারি খুলে একটা ছবি বের করলেন। ছবিতে একটা ছোট্ট ছেলে হাসছে। এই ছেলেটি কে? তন্ময়, আমাদের ছেলে। চিত্রা দেবীর গলা কাঁপছে। অশোকবাবু ছবিটা হাতে নিলেন, কিছুক্ষণ দেখলেন। মনে হচ্ছে, কিন্তু তিনি থামলেন। কিছু মনে পড়ছে না। চিত্রা দেবী চায়ের কাপটা টেবিলে রাখলেন। চা খাবে? অশোকবাবু তাকালেন। সন্ধ্যায় সেই একই বেঞ্চ। চিত্রা দেবী একা বসে আছেন। তার কোলে সেই পুরনো ব্যাগ, হাতে একটা ছবি। পায়ের আওয়াজ। নমস্কার। চিত্রা দেবী তাকালেন। অশোকবাবু দাঁড়িয়ে। আজও সেই পুরনো পায়জামা পাঞ্জাবি, কাঁধে ঝোলা। নমস্কার, আসুন, বসুন। আমি অশোক। আমি চিত্রা। চিত্রা দেবী গঙ্গার দিকে তাকালেন। একটা স্টিমার যাচ্ছে, গঙ্গা বয়ে চলেছে। শেষ হলো আজকের গল্প, একটি বিকেলের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।